হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন। এবং আজকে যে বিষয়টি আলোচনা করবো, আজকে বিষয়টি বললাম এই কারণে যে আজকে অনেক বিষয় আমি বলবো না, নাজমুল হাসান ভাই আপনাদেরকে পুরো ডিটেলস বলবেন। বাট আজকে আমরা একটি বিষয় নিয়েই আলোচনা করবো, তা হচ্ছে যে আজকে অত্যন্ত সুখের দিন আমাদের জন্য যে নিউ ইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশি একজন রেস্টুরেন্ট ওয়ার্কার, যিনি যখন কর্মরত ছিলেন তখন মোহাম্মদ ইউসুফ রাজু তিনি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন। সেখানে কি হয়েছিল এবং এই যে বারবার আমরা আক্রান্ত হচ্ছি এবং এই ধরনের ঘটনা ঘটছে, এই বিষয়গুলো আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছে জনাব মফিজুর রহমান, সাবেক সভাপতি নোয়াখালী সোসাইটি, জনাব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটি, জনাব আব্বু নাসের, যিনি নোয়াখালীর বাসিন্দা এবং বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার, এইচ.কে সোহাগ সাংবাদিক, এবং আব্দুল জলিল, যিনি ওই যে রেস্টুরেন্টে ঘটনা ঘটেছে সেই রেস্টুরেন্টের ওনার। যাই হোক, শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তারপরেই আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং জনাব আব্দুল জলিল যিনি আছেন রেস্টুরেন্টের ওনার, তার কাছ থেকে আমরা ডিটেলস শুনবো নিউজ আপডেটের পরপরই। যাচ্ছি নাজমুল হাসান আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট। আজকে রবিবার, আগস্ট মাসের 23 তারিখ। আমি নিউ ইয়র্ক সিটিতে নেই, আজকে আমি ওয়াশিংটন ডিসিতে, এবং ওয়াশিংটন ডিসি থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। তবে ওয়াশিংটন ডিসি আসার পথে আমি দুপুরের দিকে প্রথম খবর শুনতে পাই রাজুর মৃত্যুর খবর, এবং অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। এবং নিউ ইয়র্ক শহরে বাংলাদেশিদের বিশেষ করে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এলাকায় সে নিহত হয়েছে, যে এলাকায়, সেই এলাকাটার আইন শৃঙ্খলা পরিস্থিতির রিপোর্ট সবসময় মনে হচ্ছিল যে আমাদের ধারণার ভিতরে ইস্ট নিউ ইয়র্ক এলাকা, যতটুকু আমি জেনেছি, যে এটা দিনের বেলায় নিরাপদ না, অনেকটা রাতের বেলা তো আলাদা কথা। তো অত্যন্ত তার পরিবারের প্রতি শুনেছি, সে নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার মানুষ, এবং আমরা অত্যন্ত বেদনাহত চিত্তে তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবারের, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আমেরিকা এসেছে নতুন জীবনের সন্ধানে, কিন্তু এসেছিল যে জীবন সন্ধানে, সে জীবন না পাওয়ার আগেই তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশে, হয়তোবা চূড়ান্ত শা- শান্তির জন্য। এবং আশা করি আমরা সকলের দোয়া তাদের জন্য, এবং এই বিষয়ে আমরা আরো জানবো বিস্তারিত। এবং আমরা, তবে একটা কথা আমার কাছে মনে হয় যে সবসময় যে নিরাপত্তার বিষয়টি অনেকটা আপেক্ষিক ব্যাপার। একেবারে পুলিশ এলাকার মধ্যে থাকলেও নিরাপত্তার ব্যাপারটি সবসময় নিশ্চিত করা যায় না। তবে সতর্ক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে যত কথাই আমরা আজকে বলি না কেন, রাজুকে তো আর ফেরত পাওয়া যাবে না। তবে ভবিষ্যতে এই ধরনের ঘটনা কিংবা এই ধরনের বিষয় এড়ানোর জন্য কিছু নিরাপত্তা জনিত ব্যবস্থা গ্রহণ করা উচিত, এবং এই হত্যাকাণ্ডের সাথে যে জড়িত তার দৃষ্টান্তমূলক শাস্তি, গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য কমিউনিটি থেকে সোচ্চার দাবি জানানো উচিত বলে আমি মনে করি। এবার অন্য খবরে আসি। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হেরে গেলে তাকে অভিশংসিত অর্থাৎ ইমপিচ করার হবে, এটা এমন আশঙ্কায় তিনি করছেন। যদিও সাউথ ক্যারোলাইনায় গতকাল নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট ট্রাম্প তার সমর্থকদের সতর্ক করে দিয়ে বলেছেন যে তার মেয়াদের শেষ 2 বছর ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তারা সবকিছু হারাবে, অর্থাৎ রিপাবলিকানরা সবকিছু হারাবে যদি আগামী মধ্যবর্তী নির্বাচন, যেটি নভেম্বরে অনুষ্ঠিত হবে, সেটিতে যদি ডেমোক্র্যাটরা বিজয়ী হয়, তাহলে রিপাবলিকানদের আর কিছু থাকবে না হাতে, তারা সবকিছু হারাবে, এমনটাই প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেছেন আজকে। গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে অস্বাভাবিকভাবে কঠোর ভাষায় কথা বলেছেন। এমনটা তিনি আর কখনো বলেননি আগে। কারণ তিনি আইন পাশ করতে পারবেন না এবং নিজের অনুগত কংগ্রেসের উপরও নির্ভর করতে পারবেন না, ফলে আশঙ্কা করছেন তেমনটাই তিনি। এটাকে বলা হয় লেম ডাক প্রেসিডেন্সি, অর্থাৎ প্রেসিডেন্সির দৈনন্দিন কাজকর্ম ছাড়া নতুন কোনো আইন পাশ কিংবা নতুন কোনো বিষয় কার্যকর কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা অনেকটাই সীমিত হয়ে যাবে যদি ডেমোক্র্যাটরা আগামী মধ্যবর্তী নির্বাচনে হাউস অথবা সিনেট দুটি যে কোনো একটি পরিষদে যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে।
মার্টল বিচ যেটি সাউথ ক্যারোলিনার এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে 80 বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্প, যদিও আপনারা জানেন দিন কয়েক আগে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও 80তম জন্মদিন পালন করেছেন। আর প্রেসিডেন্ট ট্রাম্পেরও বয়স 80, তবে বিল ক্লিন্টন অনেক বছর আগে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়েছেন এবং 80 বছর বয়সেও এখন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। সে 80 বছর বয়সী প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে আমাকে অভিশংসিত অর্থাৎ ইমপিচ করা হবে, যা তারা আমাকে অভিশংসিত করবে, কেন করবে সে সম্পর্কে তাদের কোনো অবশ্য নেই, ধারণাই নেই। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যাকে 2বার ইমপিচ করা হয়েছিল, তবে 2বারের কোনোটিতেই তাকে পদ থেকে সরানো, অর্থাৎ প্রেসিডেন্টের পদ থেকে তাকে সরানো সম্ভব হয়নি। অনেক ডেমোক্র্যাট অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পকে তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের পক্ষে অবস্থান নিয়েছেন ইতিমধ্যেই, যদি তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে। তবে তার দ্বিতীয় মেয়াদে অন্তত 3জন ডেমোক্র্যাট আইন প্রণেতা তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব উত্থাপন করেছেন। তবে এখন পর্যন্ত তাতে তেমন কোনো ফল পাওয়া যায়নি, ফল হয়নিও। তবে ওয়াল স্ট্রিট জার্নালের এক রিপোর্টে বলা হয়েছে প্রেসিডেন্টকে ইমপিচ করা হবে কিনা এই বিষয়ে ডেমোক্র্যাটদের মধ্যেই মতভেদ রয়েছে। যদিও দলের কেউ কেউ আশঙ্কা করছেন এর ফলে ভোটারদের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে, আবার কেউ কেউ এমনও মনে করছেন এর ফলে দ্রব্যমূল্য কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়ালে পড়ে যেতে পারে। অতএব ইমপিচমেন্টের ব্যাপারে ডেমোক্র্যাটদের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, যদি তারা মিড টার্ম নির্বাচনে কোনো একটি পরিষদে হাউস অথবা সিনেট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আলাদা দেশে আলাদা দেশ তবু যুক্তরাষ্ট্রের স্টেটের মতো সুবিধা চায় কানাডা, এমনটাই বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল আপনাদের জানিয়েছি প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টই বলেছেন যে কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির ব্যাপারে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। দুই পক্ষই এখন আর কোনো আলোচনার মধ্যে নেই, আলোচনার শেষ মুহূর্তে ভেস্তে গেছে এবং এক দেশ আরেক দেশকে অভিযুক্ত করেছে আলোচনা ভেস্তে যাওয়ার ব্যাপারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আর আজ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশিয়ালে বলেছেন যে কানাডার সমালোচনা করে তিনি বলেছেন যে কানাডা স্টেট না হয়, অর্থাৎ যুক্তরাষ্ট্রের কোন স্টেট কিন্তু কানাডা নয়, এটি একটি স্বাধীন দেশ, না হয়েও স্টেট হওয়ার সুবিধা চায় কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা চায়। তিনি যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের জন্য কানাডাকে অভিযুক্ত করে বলেছেন যে তারা বহু বছর ধরে আমাদের মহান কৃষকদের, আমার ইব্রাহিম চৌধুরীর কথা মনে হচ্ছে, মহান প্রেসিডেন্ট আজকে বলেছেন যুক্তরাষ্ট্রের মহান কৃষকদের উপর বিপুল পরিমাণ শুল্ক নাকি কানাডা আরোপ করেছে। আর নয়, প্রেসিডেন্ট ট্রাম্প আজকে এটি বলেছেন যে তিনি আর কানাডাকে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের উপর নতুন করে বেশি মাত্রায় শুল্ক আরোপের সুযোগ আর দেবেন না, পাল্টা শুল্ক আরোপ করবেন কানাডার পণ্যের উপরে। দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের মধ্যে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এর আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কানাডাকে ক্ষতিগ্রস্ত বিভক্ত করতে নতুন শুল্ক ঘোষণা করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। তিনি এই পদক্ষেপগুলোকে একটি ভুল হিসাব বলেও অভিহিত করেছেন এবং 8ই সেপ্টেম্বর থেকে গতকাল সেটা আমি আপনাদের জানিয়েছিলাম, আগামী 8ই সেপ্টেম্বর থেকে ডলারের বিনিময়ে ডলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন ট্যারিফের ব্যাপারে, শুল্ক আরোপের ক্ষেত্রে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি ডলার আরোপ করে কানাডাও একই ডলার আরোপ করবে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর। ডেমোক্রেটরা প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে একে অপরকে, ডেমোক্রেট ও রিপাবলিকানরা প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে একে অপরকে সহযোগিতা করতে পারেন তা নিয়ে আলোচনার জন্য নিউ ইয়র্ক সিটিতে সাক্ষাৎ করেছেন কংগ্রেসের মাইনরিটি লিডার ডেমোক্রেটিক নেতা হেকিম জেফ্রিস ও প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যার জামাতা ও সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার। তার দিন কয়েক আগে নিউ ইয়র্কে মিলিত হয়েছেন, যদিও সেই মিলিত হওয়ার ব্যাপারে এখনো বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি, তবে নিউ ইয়র্ক টাইমস এই খবরটি প্রথম ফাঁস করেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের বাকি সময়টুকুতে কংগ্রেসের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে তা নির্ধারণকারী মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি থাকতেই এমন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
যে বৈঠকের খবর যারা একাধিক সংবাদ মাধ্যমকে দিয়েছে নাম না প্রকাশ করার শর্তে, তারা জানিয়েছে যে ম্যানহাটনে এই গোপন বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং দুই পক্ষেরই মিউচুয়াল বন্ধু, অর্থাৎ দুই পক্ষের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এমন একজন কিংবা একাধিক ব্যক্তির উদ্যোগে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ম্যানহাটনে। বিষয়টি প্রথম দ্য নিউ ইয়র্ক টাইমস, যেটা একটু আগেই বললাম, ফাঁস প্রকাশিত হয়েছিল। পারস্পরিক সমঝোতার বিষয় নিয়ে আলোচনার জন্য একজন শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট হাকিম জেফ্রিজ এবং ট্রাম্পের এক ঘনিষ্ঠ সহযোগী জ্যারেড কুশনারের একত্রিত হওয়ার ঘটনাটি ছিল বেশ ব্যতিক্রমী। হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ডেমোক্র্যাটদের শীর্ষ নেতা জেফ্রিজ হলেন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম কট্টর সমালোচক, প্রধান সমালোচক হিসেবে তাকে অনেক সময় ধরে নেওয়া হয়। অন্যদিকে কুশনার একদিকে যেমন প্রেসিডেন্ট পরিবারের ঘনিষ্ঠ সদস্য, তেমনি বিশেষ দূত হিসাবে তিনি পররাষ্ট্রনীতির বেশ কিছু গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয় নিয়ে কাজ করছেন এখন, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের সম্পর্ক, ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, সৌদি আরব সহ এই সমস্ত দেশগুলোর সম্পর্ক রচনা করার ক্ষেত্রে জ্যারেড কুশনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেই জ্যারেড কুশনারই বৈঠক করেছেন দিন কয়েক আগে ম্যানহাটনে হাকিম জেফ্রিজের সাথে। ওই গোপন বৈঠক সম্পর্কে কথা বলার আনুষ্ঠানিক অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে এই একটি সূত্র জানিয়েছে বৈঠকটি কখন হয়েছিল বা সেখানে কি কি আলোচনা হয়েছে সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য উভয় পক্ষের কেউই প্রকাশ করেনি এখনো। ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম মেয়াদে ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কারের একটি বিলকে এগিয়ে নিতে হাকিম জেফ্রিজ ও জ্যারেড কুশনার যা যৌথভাবে কাজ করেছিলেন, তাদের মধ্যে একটি সম্পর্ক সৃষ্টি হয়েছিল সেই সময়। কুশনার বিলটির পক্ষে জোরালো ভূমিকা পালন করেছিলেন এবং হাকিম জেফ্রিজ এতে সহ উদ্যোক্তা অর্থাৎ কো স্পন্সর ছিলেন সেই বিলে, এবং তার ফলে বিলটি উভয় দলের সমর্থন লাভ করে। ফার্স্ট স্টেপ অ্যাক্ট হিসাবে পরিচিত এই বিলটি 2018 সালে আইনে পরিণত হয়। অতএব পূর্ব পরিচয় এবং কিছুটা ঘনিষ্ঠতার সূত্রে হাকিম জেফ্রিজ এবং জ্যারেড কুশনারের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, তবে বিস্তারিত এখনো জানা যায়নি। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং দুই পক্ষের কেউই এই সংবাদটি প্রকাশিত হওয়ার পর এটি অস্বীকার করেননি। এদিকে যুক্তরাষ্ট্র জুড়ে আপনারা জানেন, যারা বাজার করতে যান, হালাল বাজার করতে গেলেও দেখেন যে গরুর মাংসের দাম প্রচন্ড উচ্চমুখী। বেশ প্রতিদিনই প্রায় দাম বেড়ে চলেছে, প্রতি সপ্তাহে অন্তত 25 থেকে 30 সেন্ট, কখনো কিছু কিছু হালাল মাংস বিক্রির কেন্দ্রে 50 সেন্টও বেড়ে যাচ্ছে 7 দিন কি 10 দিনের ব্যবধানে। সেই অবস্থাতেই যুক্তরাষ্ট্র জুড়ে গরুর মাংসের দাম কমানোর বিষয় এটিও একটি নির্বাচনী ইস্যু হয়ে দাঁড়াতে পারে এমন আশঙ্কা হোয়াইট হাউসের। জমানোর বিষয়ে হোয়াইট হাউসের একটি পরিকল্পনা প্রেসিডেন্টের সমর্থকদের মধ্যে বিভক্তি এবং বিভাজন সৃষ্টি করছে, অর্থাৎ প্রেসিডেন্টের সমর্থকরাই হোয়াইট হাউস গরুর মাংসের দাম কমাতে চাইছে আমদানি করা গরুর মাংস আমদানির মাধ্যমে, কিন্তু তার দলের সমর্থকদের কেউ কেউ, যাদের অনেকেই ফার্ম আছে, গরুর ফার্ম রয়েছে, তারা কিন্তু হোয়াইট হাউসের এই উদ্যোগের বিরোধিতা করছেন। অনেক গবাদি পশু খামার ও রিপাবলিকানরা যুক্তি দিচ্ছেন যে আমদানি বাড়ালে স্বল্প মেয়াদে গরুর মাংসের দাম উল্লেখযোগ্যভাবে কমবে না, যা প্রেসিডেন্টের নীতির সাথে এক বিরল মতপার্থক্যের ঘটনাও বটে। প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার জানিয়েছিলেন যে তিনি 3 লক্ষ মেট্রিক টন আমদানিকৃত গরুর মাংসের উপর থেকে শুল্ক তুলে নেওয়ার পরিকল্পনা করছেন। তার মতে, অর্থাৎ গরুর মাংসগুলো আমদানি করা হবে শুল্কবিহীন ভাবে, কোনো শুল্ক আরোপ করা হবে না। তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের মতে সরবরাহকারীরা 25% ছাড় পাবেন, এই মাংস বিক্রি করতে সম্মত হয়েছেন এবং এই ছাড়ের সুবিধা শেষ পর্যন্ত কাস্টমাররা, খোদ যারা ব্যবহারকারীরা, ভোক্তারা ভোগ করবেন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী। নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তার তথ্য অনুযায়ী আগামী 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের, অর্থাৎ গরুর মাংস আমদানির ক্ষেত্রে শুল্কবিহীন। তবে গরুর মাংস আমদানির এই পরিকল্পনার বিরুদ্ধে যে তারা প্রতিক্রিয়া দেখার তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্য করছেন হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউসের এক রাজনৈতিক এটা একটি রাজনৈতিক জুয়া মধ্যবর্তী নির্বাচনের আগে কৌশলের ঝুঁকিকেই সামনে নিয়ে এসেছে। এটি একটি জুয়ার মতন অবস্থা দাঁড়িয়েছে নির্বাচন নিয়ে। কারণ গরুর মাংস এখন যুক্তরাষ্ট্রের আগামী মিড টার্ম নির্বাচনে একটি বিশেষ বিষয় হিসেবে দেখা দিতে পারে এমন আশঙ্কা হোয়াইট হাউসের। খাদ্যের উচ্চমূল্য নির্বাচনের ফলাফলে রিপাবলিকানদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তা মোকাবিলা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ অতীতে একই ধরনের পরিকল্পনা শিল্প সংশ্লিষ্টদের বাধার মুখে ভেস্তে গিয়েছিল। এবারও সেই ঝুঁকির আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক সমর্থকই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে তার দ্বিতীয় মেয়াদের সবচেয়ে বড় ব্যর্থতা, অর্থাৎ যে হারে দ্রব্যমূল্য বাড়ছে, জীবনযাত্রার ব্যয় বাড়ছে, এটাকেই তার দ্বিতীয় মেয়াদে সবচেয়ে বড় ব্যর্থতা হিসাবে দেখছেন তার ঘনিষ্ঠ সমর্থকরা। তা সত্ত্বেও অনেক গবাদি পশু ও খামার ও রিপাবলিকানদের যুক্তি হলো, বিদেশ থেকে আমদানি বাড়ালে স্বল্প মেয়াদে গরুর দাম, মাংসের দাম উল্লেখযোগ্যভাবে কমবে না তাদের ধারণা। ফলে এমন আশঙ্কা তৈরি হয়েছে যে ট্রাম্পের এই প্রস্তাবিত আদেশটি খামারিদের অসন্তুষ্ট করতে পারে, অথচ ভোটারদের জন্য কোনো দৃশ্যমান স্বস্তি কিংবা সুবিধা বয়ে নাও আনতে পারে। যাই হোক, এই অবস্থায় দেখা যাক আগামী দিন কয়েকের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বিনা শুল্কে যুক্তরাষ্ট্রে গরুর মাংস আমদানি করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন কিনা। তবে আবারও জানিয়ে রাখি, হালাল মাংস কিন্তু আমদানি করা হচ্ছে না। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে একটি সম্ভাবনাময় ভ্যাকসিন বা টিকার মাধ্যমে ক্যান্সার চিকিৎসা এক যুগান্তকারী মুহূর্ত আসার অবস্থা সৃষ্টি হয়েছে। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না, যাদের নাম আপনারা কোভিড কালে শুনেছিলেন ভ্যাকসিনকে কেন্দ্র করে, সেই মডার্না ও মার্ক জানিয়েছে যে করোনা ভাইরাসের ভ্যাকসিন ব্যবহৃত mRNA প্রযুক্তি বা কাজে লাগিয়ে তৈরি একটি চিকিৎসা পদ্ধতি স্কিন ব্যালাস্টিকের স্কিন বা ত্বকের ক্যান্সারে আক্রান্ত রোগীদের উপর চালানো পরীক্ষায় ইতিবাচক ফলাফল দেখিয়েছে। গত বুধবার ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর ঘোষিত নতুন এই ফলাফল অনুযায়ী একটি বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যে রোগীর টিউমারের ধরন অনুযায়ী বিশেষভাবে প্রস্তুতকৃত ওই ভ্যাকসিন পৌঁছে দিতে মেসেঞ্জার mRNA ব্যবহারকারী একটি পরীক্ষামূলক ঔষধ কার্যকরভাবে স্কিন ক্যান্সার বা ত্বকের ক্যান্সারের পুনরাবৃত্তি রোধ করতে সক্ষম হয়েছে। এটি খুব আশাব্যঞ্জক একটি সংবাদ ক্যান্সারের যারা আক্রান্ত তাদের জন্য, বিশেষ করে স্কিন ক্যান্সারে। এবার আসি ডায়াবেটিস রোগ নিয়ে। ডায়াবেটিস রোগীদের জন্য প্রতিদিন ইনসুলিন নেওয়ার বিকল্প হিসাবে নতুন সাপ্তাহিক ইনজেকশন আছে। প্রতিদিন আর ইনসুলিন নিতে হবে না, সপ্তাহে একদিন নিলেই চলবে। টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসায় নোভো নর্ডিস্ক প্রথমবারের মতো এমনই একটি সাপ্তাহিক ইনসুলিন ডোজ বাজারে আনছে। এটি রোগীদের জন্য অধিকতর সুবিধাজনক ও কম যন্ত্রণাদায়ক হলো। এতে হাইপারগ্লাসেমিয়ার ঝুঁকি রয়েছে যদিও। এক্সকিউজ মি। যুক্তরাষ্ট্রের 3,60,00,000-এরও বেশি মানুষ টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত এবং তাদের মধ্যে প্রায় 22%, অর্থাৎ প্রায় 30 লাখ মানুষের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিদিন ইনসুলিন ইনজেকশনের প্রয়োজন হয়। 80 লাখ মানুষের রক্তে। 1 বছর বিলম্বের পর নিউ ইয়র্ক সিটির পরিবহন সেক্টরে, অর্থাৎ যারা সাবওয়ে ব্যবহার করেন, বাস ব্যবহার করেন নিউ ইয়র্ক সিটি, তাদের জন্য অমনি কার্ডের পরীক্ষামূলকভাবে ভার্চুয়াল পদ্ধতিতে অমনি কার্ড ব্যবহারের একটি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি। উক্ত ভার্চুয়াল অমনি কার্ড যা নিউ ইয়র্কবাসীরা তাদের স্মার্টফোনে রাখতে পারবেন। এই ভার্চুয়াল কার্ডটা স্মার্টফোনে রাখতে পারবেন, এটি ক্যারি করতে হবে না। সাবওয়ে কিংবা বাস ভাড়া পরিশোধের জন্য যেসব যাত্রী সচরাচর প্লাস্টিক বা ভৌত কার্ডের উপর নির্ভর করেন, ক্রেডিট কার্ডের উপর অনেকে নির্ভর করেন, তাদের জন্য এই সুবিধাটি জীবনযাত্রাকে আরো সহজ করে তুলতে পারে বলে এমটিএ মনে করছে। বিশেষ করে স্ট্রসের যেসব স্কুলের শিক্ষার্থী স্কুল চলাকালীন প্রতিদিন 4টি বিনামূল্যে ভ্রমণের সুবিধা পেতে পাতলা কাগজে এমনই কার্ডের উপর নির্ভর করে, অমনি কার্ডের উপর নির্ভর করে, তাদের জন্য এই ভার্চুয়াল কার্ডগুলো অত্যন্ত সহায়ক হতে পারে। অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে যে কাগজের তৈরি ওই কার্ডগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায় এবং সেগুলো রিপ্লেস করা বেশ ঝামেলাপূর্ণ। এমটি এর যোগাযোগ ও নীতি নির্ধারক বিষয়ক সিনিয়র উপদেষ্টা সানিহা রিয়ারা গত সপ্তাহে জানিয়েছেন নতুন শিক্ষাবর্ষ শুরুর অর্থাৎ স্কুল শুরুর আগে
অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে শিক্ষার্থীদের কাগজের কার্ডগুলো সুরক্ষিত রাখার জন্য একটি প্লাস্টিকের খাপ বা স্লিপ সরবরাহ করা হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে এনটিএ শিক্ষার্থীদের কার্ডগুলিকে আরো মজবুত প্লাস্টিকের তৈরি কার্ডে রূপান্তর করবে। এবার শেষ করছি। নিলামে আপনারা জানেন, যারা ফুটবলে আগ্রহী আছেন, বিশ্বকাপ বিশেষ করে ফুটবলের ব্যাপারে এবং মারাডোনার ভক্ত, তাদের জন্য একটি খবর হচ্ছে যে নিলামে $3.35 মিলিয়ন বিক্রি হয়েছে সেই বিখ্যাত বলটি, যেটি দিয়ে ম্যারাডোনার হ্যান্ড অফ গড গোলটি করেছিলেন। দুটি গোল করেছিলেন তিনি সেই ম্যাচে। বিশ্বের সবচেয়ে আলোচিত ফুটবল বলটির নতুন মালিক পাওয়া গেছে। 1986 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা 2-1 ব্যবধানে সেই বিখ্যাত জয়ের ম্যাচে দিয়াগো মারাদোনা যে অ্যাডিডাস অ্যাজটেকা বলটি দিয়ে ফুটবলের ইতিহাসের অন্যতম দুটি স্মরণীয় গোল করিয়েছিলেন, সেটি গতকাল রাতে হেরিটেজ অকশনসে $33,50,000 বিক্রি হয়েছে। তবে বলটির জন্য হেরিটেজ $10 মিলিয়ন ওপেনিং বিড দাবি করেছিল, কিন্তু চূড়ান্ত বিক্রি মূল্য তার চেয়ে অনেক কম হয়েছে। নিলামের পর টাকা শুরু হলে $25 লাখ দিয়ে টাকা শুরু হয়। নিলামের আগে হেরিটেজের কর্মকর্তা ধারণা করেছেন যে বলটির দাম সেই একই ম্যাচের ম্যারাডোনার জার্সিটির সমতুল্য হতে পারে। ম্যারাডোনার জার্সি সেই ম্যাচে ম্যারাডোনা যে জার্সিটি পরেছিলেন সেটিও কিন্তু নিলামে বিক্রি হয়েছে, এবং 2093 সালে সথবি সেটি বিক্রি করেছে $9.3 মিলিয়ন। একটি জার্সি ম্যারাডোনা পরেছিলেন সেই ইংল্যান্ডের ম্যাচে বিশ্বকাপে, যেটি তিনি 2-1 গোলে করেছিলেন, হ্যান্ডস অফ গডের গোল, সেই জার্সিটি বিক্রি হয়েছে $9.3 মিলিয়ন। তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবথেকে বেশি দামে স্পোর্টসের স্মরণিকা বিক্রি হয়েছে সেটি হচ্ছে যে 1932 সালে ওয়ার্ল্ড সিরিজে বেব রুথের পরা নিউ ইয়র্ক ইয়াঙ্কিস দলের একটি জার্সি, যা 2024 সালে হেরিটেজের মাধ্যমে $24.12 মিলিয়ন বিক্রি হয়েছে, শুধু একটি জার্সি। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছেন জনাব আব্দুল জলিল, যিনি যে রেস্টুরেন্টে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে তার মালিক। আমাদের সাথে আছেন জনাব এইচ.কে সোহাগ, আমাদের সাথে আছেন মফিজুর রহমান, সাবেক সভাপতি নোয়াখালী সোসাইটি, আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটি, এবং আবু নাসের, যিনি এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ এবং বর্তমানে বাংলাদেশ সোসাইটির চিফ নির্বাচন কমিশনার। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জানি নাসির ভাই, আপনি তো বোধহয় তারা আছে আপনার, একটু আগে আপনার কাছ থেকে একটু জেনে নিই আগে যে আজকে তো এই ঘটনাটি আপনি শুনেছেন। আমরা যদিও চাচ্ছিলাম যে আগে এই বিষয়ে একটা রিপোর্ট করবো, তারপরে আপনার জলিল সাহেবের কথা শুনবো, তারপরে আপনাদের কথা শুনবো। সো আপনার এই যে বারবার এই ঘটনা ঘটছে এই এলাকায়, বিশেষ করে ইস্ট লন্ডনে, হোয়াট ইজ ইউর রিয়াকশন? হ্যাঁ, ধন্যবাদ তাহের ভাই, এবং আজকের প্যানেলে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আপনার চ্যানেলের যেসব দর্শকগুলো এখানে বসে আপনার অনুষ্ঠানটা দেখছেন তাদেরকেও আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। গত রাত্রে 11:45 সময় ব্রুকলিনের একটা চিকেন এবং পিজা দোকানে এই ঘটনাটা ঘটে। একটা কালো লোক আসিসে এই ঘটনাটা ঘটায়। সে 1 সপ্তাহ আগে ওই দোকানে একটা হামলা করেছিল, তার কিছু নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। 11:45 সময় সে হঠাৎ করে দোকানে ঢুকে, তাদের একজনের নাম রাশেদ, তার বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি, এবং আরেকজনের নোয়াখালী বেগমগঞ্জ আমিষিপাড়া, আর রাজু যেটা মারা গেছেন তার বাড়ি নোয়াখালী সোনাইমুড়িতে। সে 3.5 বছর আগে আমেরিকাতে এসেছিলেন প্রায় 40 লক্ষ টাকা খরচ করে, এবং তার দুইটা মেয়ে আছেন। একটা মেয়ে 3.5 বছর, আর একটা মেয়ের বয়স 12.5 বছর। তারা বাংলাদেশে থাকেন। তার পিতা মাতা আছেন। তার শ্বশুর শাশুড়িও দীর্ঘদিন থেকে আপনার ক্যান্সারে আক্রান্ত। 6-7 মাস আগে তার শ্বশুর মারা গেছেন, তার শাশুড়ি এখনো আছেন। সে এখানে একটা স্বপ্নের জন্য, সুন্দর একটা জীবন যাপনের জন্য, তার ফ্যামিলিকে সাহায্য করার জন্য এবং তার শ্বশুর শাশুড়িকে সাহায্য করার জন্য এখানে আসি। আজকে 3.5 বছর সে কাজ করতেছিলেন। যে পিজার দোকানে কাজ করতেছেন, সেই পিজার দোকান তার বন্ধুরই দোকান। সে ডেলিভারি দিয়ে যখন আসছে, তখন ভিতরে ঢুকে রাজুকে তারা গুলি করে মেরে ফেলে, এবং আরেকজন আছে রাশেদ, তাকে গুলি করে। সে হসপিটালে আছে। এই পরিস্থিতির জন্য কমিউনিটিতে অনেক বড়
সুখে ছায়া ফরিয়ে আসছে, কারণ বারবার এগুলা বাংলাদেশের প্রতি ঘটতেছে। বাংলাদেশি লোকদের তারা অত্যন্ত সততার সহিত সুন্দরভাবে এই দেশে কাজকর্ম করে, সততার সহিত তাদের নিজের দায়িত্ব পালন করে থাকে। কিন্তু এইসব ঘটনা যা বারবার ঘটছে, তাতে সারা আমাদের এখানে ইস্ট নিউ ইয়র্ক এবং আমাদের এখানে যারা আছেন সবাই অত্যন্ত মর্মাহত, এবং বারবার এটা ঘটার পরিপ্রেক্ষিতে এখানে কোনো যারা মারা যায় তাদের ল এনফোর্স থেকে এমন কোনো সক্রিয় ভূমিকা পাওয়া যায় না। তারা এটাকে এমন কোনো গণ্য করে না। আমি মনে করি বাংলাদেশ সোসাইটির সবচেয়ে বড় একটা অর্গানাইজেশন বাংলাদেশ সোসাইটিতে তারা আছে, তারা বড় আন্দোলন সংগঠন, তারা এসব ব্যাপারে এখানকার মিনি স্ট্রিমের সাথে যোগাযোগ করে এটার তীব্র একটা প্রতিবাদ করানো উচিত, যেন তাতে বারবার এগুলো না ঘটে। বাঙালিরা এখানে প্রবাসে আসে তারা সুন্দরভাবে কাজ করার জন্য, তাদের এখানে অত্যন্ত দক্ষতার সহিত তারা কাজ করে, তাদের জীবন সংগ্রামকে তারা উন্নত করার জন্য এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে সাহায্য করার জন্য। এটার জন্য বারবার না ঘটে এখানে প্যানেলে আমাদের বড় ইকোনমিস্ট এবং অনেক বড় সাংবাদিক আমাদের নাজমুল ভাই আছেন, শ্রদ্ধেয় মোহাম্মদ আলী ভাই আছেন বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি, এবং মফিজুর ভাই আমাদের নোয়াখালী সমিতির সাবেক প্রেসিডেন্ট এবং আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন, উনি অত্যন্ত পরিচিত মুখ। আমি মনে করি আরেকজন আছেন ফিজা মালিকের, আরেকজন জলিল সাহেব আছেন। আমি মনে করি এটার জন্য তীব্র একটা প্রতিক্রিয়া আমাদের ভিতরে প্রতিবাদ করা উচিত, যার কারণে বারবার এগুলো যেন না ঘটে, এবং সবাইকে সচেতন হতে হবে এবং এটার জন্য প্রতিবাদ জানাতে হবে। এখানে আমি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। মফিজ, আপনাকে একটু সময় হবে, একটু আমরা একটা রিপোর্ট আছে দেখি, তারপরে জলিল সাহেবের সাথে কথা বলি, দেন আপনাদের সাথে কথা বলবো। ইজ ইট ওকে? কারণ আমি আসলে ওই যে সিটে ফাটা শুনছি আর কি, পার্টিকুলার ঘটনাটা জলিল ভাই থেকে শুনি কিভাবে জিনিসটা ঘটলো। জি জি, জনাব জলিল, আপনার সাথে আমরা আসছি, বাট আগে একটা রিপোর্ট আমাদের টাইম টিভিতে আজকে আর হয়েছে, এই রিপোর্টটা একটু দেখে নিই আমরা, দেন আপনি নিজেও দেখবেন, এন্ড দেন আমরা এটা নিয়ে আলোচনা করবো। যাচ্ছি, এই রিপোর্টটা দেখি একটু। ৩ বছর আগে স্ত্রী ও 2 মেয়েকে দেশে রেখে স্বপ্নের আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন ৪৪ বছর বয়সী মোহাম্মদ ইউসুফ রাজু। প্রবাসের কঠিন বাস্তবতার সঙ্গে প্রতিদিন লড়াই করলেও তার সব স্বপ্ন ছিল পরিবারকে ঘিরে। দেশে থাকা ১৩ বছর ও ৩ বছর বয়সী 2 মেয়ে, স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যদের মুখে হাসি ফোটাতে নিউ ইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশি মালিকানাধীন একটি ফ্রাইড চিকেনের দোকানে কাজ করতেন তিনি। কিন্তু পরিবারের জন্য দেখা রাজুর সেই স্বপ্ন থেমে গেল দুর্বৃত্তের ছোড়া গুলিতে। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের ব্রাউন্সভিল এলাকার ৮৪২ রকওয়ে অ্যাভিনিউয়ে অবস্থিত আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজা রেস্তোরাঁয় শনিবার দিগবত রাত ১২টার দিকে ঘটে এ মর্মান্তিক ঘটনা। বন্দুকধারীর গুলিতে মোহাম্মদ ইউসুফ রাজু নিহত হন। তার সঙ্গে কর্মরত ৩৯ বছর বয়সী মোহাম্মদ রাসেল পায়ে গুলিবিদ্ধ হন। 11:40-45 দিকে ঢুকছে, ঢুইকেল কোনো কিছু না বলে ডাইরেক্ট শুট করে দিছে। রেস্তোরাঁর মালিক এবং নিহত রাজুর বন্ধু আব্দুল জালিল জানান, ঘটনার সময় তিনি অন্য কাজে বাইরে ছিলেন। আমরা কেউই ছিলাম না, আমি ছিলাম উইলিয়ামসবার্গে, আমি তো ড্রাইভ করে ওইখানে ছিলাম। তো আমাকে উনি 12:09 ফোন দেয়। তো পরে আমি আসি, দেখি ওনাদেরকে কাউকে পাইনি, পুলিশ পাইছি, এদেরকে দেখছি আর কি। তো ওরা যত ইনফরমেশন আছে, মেমোরি কার্ড সহ অন্যান্য যেগুলো আছে এগুলো ওরা কালেক্ট করছে আর কি। দোকানের ভেতরে রাজু ও রাসেল কাজ করছিলেন। রাত 12টার দিকে একজন ব্যক্তি রেস্তোরাঁয় ঢুকেই গুলি চালাতে শুরু করেন। হামলাকারীর ছোড়া গুলি রাজুর মাথায় লাগে, তার পেছনে থাকা রাসেলের পায়ে গুলি লাগে। এরপর বন্দুকধারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত রাজুকে দ্রুত ব্রুকলিন হেলথ ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পায়ে গুলিবিদ্ধ মোহাম্মদ রাসেলকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে আশামুক্ত এবং পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। রেস্তোরাঁর মালিক আব্দুল জালিল আরও জানান, এ ঘটনার প্রায় 5 দিন আগে রাত 2টোর দিকে দোকান বন্ধ করার সময় একজন ব্যক্তি সেখানে এসে খাবার অর্ডার দিতে চেয়েছিলেন। কর্মীরা তাকে জানান দোকানের কার্যক্রম শেষ হয়ে গেছে। এতে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে কাউন্টারের সুরক্ষা দরজায় লাথি মেরে সেটি ভেঙে ফেলেন। এ নিয়ে দোকানের কর্মীদের সঙ্গেও তার বাগবিতণ্ডাও হয়।
তবে 5 দিন আগের ওই ঘটনার সঙ্গে শনিবার রাতের গুলির কোনো সম্পর্ক রয়েছে কিনা কিংবা 2 ঘটনায় একই ব্যক্তি জড়িত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে নিউ ইয়র্ক সিটি পুলিশ। ঘটনার পর তদন্তকারীরা রেস্তোরাঁর ভেতর থেকে রক্তের নমুনাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন। হামলাকারীকে শনাক্ত করতে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং হার্ড ডিস্কও নিয়ে গেছে পুলিশ। থ্যাংক ইউ। আপনারা আমার মনে হয় রিপোর্টটি দেখেছেন। সো আমি প্রথমে যাই জনাব আব্দুল জলিল, আপনার কাছে জানতে চাই যে আপনার যে এই পিৎজা এবং যে চিকেন আপনার ফ্রাইড চিকেন রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট কবে থেকে আপনার এই রেস্টুরেন্ট? জি, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। তো আমার এই রেস্টুরেন্টটা আপনার 2024 সালের এপ্রিলের 24 তারিখ থেকে স্টার্ট। এটা আগে ফ্রাইড চিকেন ছিল অনলি, পরে আমরা নেওয়ার পরে এটাকে আপগ্রেড করে আপনার আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজাতে রূপান্তর করে। তো তখন থেকে আমাদের বিজনেস। সো আগে ছিল অন্য ওনারের, ইন্ডিয়ান এক ওনারের। সো আপনার এই রেস্টুরেন্টের আগে কি এই ধরনের ঘটনা ঘটেছে? এই ধরনের ঘটনা আর ঘটে নাই। আর এমনি মাঝে মধ্যে তো লেট নাইটে তো ওরা একটু ইয়ে থাকে, তো হয়তোবা কোনো কিছু নিয়ে টুকটাক যেটা হয় এটা তেমন ইয়ে না, মেজর হয় না। তবে একটু আগে নিউজে যেটা দেখলাম আপনার 5 days আগে আপনার যেটা হয়েছে, এটা আসলে মানে আমি জানি না, আমি এটা শুনি নাই। তো 5 দিন আগে এটা হয় নাই, 1 সপ্তাহ আগে যেটা হয়েছিল তখন আমি ছিলাম না, আর মনে হয় রাজু যে সেও ছিল না, আর রাসেল সেও ছিল না। তো এটা টুকটাক হয়। ওকে, সো আপনি কালকে কি এই ঘটনার সময় রেস্টুরেন্টে ছিলেন না আপনি? না, আমি যখন 12টা 9 বাজে তখন আমি ছিলাম আপনার উইলিয়ামসবার্গে, আপনার এই যে ক্যান্টেবিনের এখানে একটা বিপি গ্যাস পাম্প আছে, আমি ওইখানে রেস্টরুমে যাই। ওইখান থেকে বাইর হওয়ার পরে আমার কাছ থেকে দোকান থেকে আমার কাছে ফোন যায়। তখন ওই যে যিনি সুস্থ আছেন বা যিনি আহত হয়েছেন রাসেল ভাই, উনি আমাকে বলে যে ভাই আমাকে আর রাজু ভাইকে গুলি করে গেছে। আর তখন উনি 10 সেকেন্ড অনলি কথা বলছে আমার সাথে। তো পরে আমি তো হতভম্ব হয়ে যাই। এরপরে দেন আমার অন্য পার্টনার আছে, ওদেরকে ফোন করে, ওরা কেউ ছিল ব্রন্সে, কেউ ছিল নিউ জার্সিতে, আমি ওইখান থেকে ছিলাম। ওইখান থেকে আমি দোকানে আসছি। সো আপনাদের দোকানে কি সিসি ক্যামেরা আছে? জি, আমাদের দোকানে সিসি ক্যামেরা আছে, যেগুলা বেশিরভাগ ওই যে মেমোরিতে থাকে এগুলা। আর একটা আছে যেটা মেইন এন্ট্রান্স বা যেখানে কাস্টমার বসে, ওইখানে ওইটা হার্ড ডিস্কে থাকে আর কি। তো এগুলা সবগুলা আমি আসার পরে আমার থেকে সাইন নিয়ে ওরা বলছে যে আমরা এগুলা নিয়ে যাব বা আমরা ইনভেস্টিগেশন করব। তো আমি বলছি ওকে। এনওয়াইপিডি নিয়ে গেছে এগুলো সব? জি জি। সো এমনি বলতে পারেন যে এমনি কি আপনি কি নিজে দেখেছেন ওই ভিডিও, যে ক্লোজ সার্কিট ক্যামেরা ভিডিও, যে সিসি ক্যামেরা? না, আসলে আমি যখন শুনছি আমি তো তখন মানে আমার কি অবস্থা আমি আসলে নিজে এটা মানে বলতে পারতেছি না তখন আমার কি অবস্থা হয়েছে, আমি কিভাবে দোকানে আসছি। তো আর ওইটা আমার মাথায় কাজ করে না যে আমি ভিডিও গুলা নিয়ে, যখন আমি গেছি পুলিশ আমাকে বলছেন তখন আমি বলছি যে এগুলোতে সবগুলাতে আছে। তো ওরা যেগুলা মেমোরি চালিত ক্যামেরা ওইগুলা খুলেই নিয়ে গেছে, আর যেটা হার্ড ডিস্ক ওটা হার্ড ডিস্কটা নিয়ে গেছে। সো ওইখানে প্রত্যক্ষদর্শী কেউ নাই যিনি দেখেছেন এই ঘটনা? না, এখানে আমরা ওই যে রাসেল যিনি তো আহত হয়েছেন, ওনার কাছ থেকে জানতে পারি যে কাস্টমারে ছিল না, আর যে ক্রাইমটা করছে সে কোনো অর্ডারে করেনি এবং ওর সাথে কোনো আগ্রিমেন্ট হয়নি। সো ও উনি just কি বলছেন এক্স্যাক্টলি হাউ ইটস হ্যাপেন, কিভাবে ঘটলো এই ঘটনা? উনি বলছে যে ও ডাইরেক্ট আসি ভিতরে, আমাদের ওই যে সেফটি ডোর যেটা এটা তারা ওই দিন লক করে নাই কালকে। তো ডাইরেক্টলি ভিতরে আসি, আগে উনি কুলারে গেছে, রাসেল যিনি উনি কুলারে গেছে,
স্কুলের থেকে মানে আসতেছে এই টাইমে ওনাকে একটু ডিস্টেন্স ছিল, ওনাকে গুলি করা হয়েছে। তো পরে ওনার হাঁটুতে গুলি লাগে। আর এমডি ইউসুফ রাজু যে ও একদম শর্ট ডিস্টেন্সে ছিল, তো সেই জন্য আমি দেখি নাই। রাসেল যিনি উনি বলছে আর কি ওনার বাঁ পাশ বা ডাইন পাশের যে কোনো একটা ইয়েতে লাগছে, মানে বুকের গুলিটা। মধ্যে, হ্যাঁ, বুকে। এবং উনি স্পট ডেড হয়েছে, রাইট? এটা আমি দেখি না, আমি আসি কাউকে দেখিনি এখানে। ওদেরকে হসপিটালে আপনাদের নিয়ে এখানে গেছে। ওনারা কতদিন থেকে কাজ করতেন? ও আপনার প্রায় 1.5 years এর মতো। সো ওনাদের পরিবারের সাথে কি আপনার যোগাযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, ও তো আমার ছোটবেলার বন্ধু, তো সবার সাথে আমার সাথে যোগাযোগ আছে। তো নিউজটা তো আমি ডাইরেক্ট দিতে পারি নাই, আমার ভাইয়ের মাধ্যমে ওনার ফ্যামিলিতে নিউজটা দেওয়া হয়েছে এবং সবাই এখন জানে। সো এখন কি ওনার আত্মীয় স্বজন কেউ এখানে আছে নিউ ইয়র্কে বা যুক্তরাষ্ট্রে? এখানে আছে ওনার একজন মামা শ্বশুর আছে, আর একজন খালতো ভাইরা ভাই আছে, আর ওনার একজন জ্যাঠাতো বোন আছে। ওনাকে কালকে দেখছি আমি। তো ওনার বাচ্চা কাচ্চা কয়জন? ওনার 2জন মেয়ে, একজন অলমোস্ট 13 বছর, আর একজন 3 বছর রানিং, যেটা উনি দেখে আসে নাই। ছোট যিনি ওনাকে, তখন উনি প্রেগনেন্ট ছিল, ওনার ওয়াইফ। অলরাইট, ওকে, থ্যাংক ইউ। আপনি আমাদের সাথে থাকুন, আর, আমরা একটু আলোচনা করি। সোহাগ, আপনি তো ওখানে গিয়েছিলেন সকালে, রাইট? জি, তো ওখানে কি দেখলেন গিয়ে আপনি? আচ্ছা। প্রথমত হলো যে আমেরিকান বেস্ট উইংস রেস্টুরেন্টে, যেটি রকওয়ে এভিনিউতে অবস্থিত, এটি ইস্ট ব্রুকলিনে। সো আমি সেখানে গিয়েছি সকাল 11:30টার পরই, মূলত 12টার দিকে গিয়েছি। তো সেখানে গিয়ে দেখি যে দোকানের শাটার বন্ধ এবং পুলিশ তার খুব একটা কাছেই পুলিশ অবস্থান করছে। তো আমি ওখানে গিয়ে আমার কাজটি শুরু করি যে ওনাদের রেস্টুরেন্টে যে 3জন কর্মচারী ছিল, তার 2জন গুলিবিদ্ধ হয়েছিল এবং তার ঠিক গুলিবিদ্ধ হওয়ার 3 থেকে 4 মিনিট আগে তাদের আরেকজন কর্মচারী যিনি বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, আমি তাকে নিয়েই ওই স্পটে যাই আজকে। কারণ হলো আমার নিউজের পার্ট ছিল যে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল ওই বাংলাদেশি ব্যক্তি। আমি নিউজের শুরুটা ওনাকে দিয়ে করেছিলাম এবং মিরাকেলি উনি আসলে গতকালকে রাতে ঘটনার ঠিক 3 থেকে 4 মিনিট আগে উনি ওই দোকান থেকে বের হয়ে এসেছিলেন। তো আমি মূলত ওই দোকানে গিয়ে দোকানের কিছু ফুটেজ সহ আমি লাইভ দেখিয়েছি আমাদের টাইম টেলিভিশনের ফেসবুক পেজে, যেটি দর্শক দেখেছে। এবং আমি তার পরপরই ব্রুকডেল হাসপাতালে যোগাযোগ করি। যিনি আহত হয়েছেন মোহাম্মদ রাসেল, তার সাথে তার কাছে গিয়েছি এবং সেটাও আমি আমাদের টাইম টেলিভিশনের মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করেছি। আমি আহত যে ব্যক্তি মোহাম্মদ রাসেল, তার কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটি হলো তিনি তার নিজের মুখেই বলেছেন যে দুর্বৃত্ত যিনি প্রবেশ করেছিলেন ঠিক 11:45 মিনিটে দোকানে, তখন কিন্তু কোনো কাস্টমার ওই দোকানে ছিল না, রেস্টুরেন্টটিতে ছিল না। রেস্টুরেন্টটি একদম শুনশান অবস্থায় ছিল, নীরব অবস্থায় ছিল। আর রাসেল মূলত উনি চিকেনের যে বেসিন ওখানে কাজ করছিলেন এবং যিনি মারা গেছেন রাজু, মোহাম্মদ ইউসুফ রাজু, তিনি ক্যাশে অবস্থান করছিলেন। তো আরেকটি ঘটনা আপনাদেরকে দর্শকদেরকে একটু জানিয়ে রাখি, যেটি হলো এই ঘটনার ঠিক 4-5 দিন আগে, মূলত যেটি জলিল ভাইও বলেছেন 7 দিন আগে উনি বলেছেন, তবে আমি যেটি তথ্য পেয়েছি যে একটি ঘটনা ঘটেছিল ওখানে, যেখানে আরেকজন কর্মচারীর সাথে একজন ব্ল্যাকের সাথে ঘটনা ঘটেছিল আর খাবার নিয়ে। তো ওই কর্মচারীকে আবার যিনি আহত হয়েছেন রাসেল, তিনি আবার একটু বকা দিয়েছিলেন, কারণ যে আহত হয়েছেন রাসেল তিনিও কিন্তু এই রেস্টুরেন্টের মালিকানায় আছেন। হ্যাঁ, তো ওই ঘটনার পরে যখন ব্ল্যাকের সাথে ঘটনার পরে একজন কর্মচারীকে যখন রাসেল বকা দিয়েছিলেন,
ওই কর্মচারী কিন্তু 4 থেকে 5 দিন অনুপস্থিত আছে এই রেস্টুরেন্টটিতে। আচ্ছা তো ওই ঘটনার রেশ ধরেই আমার যেটা ধারণা যে ওনাদেরও কারো কারো ধারণা যে ওই ঘটনার রেশ ধরে কিন্তু ওই ব্ল্যাক ঠিক 5 থেকে 6 দিন আগে ওনাদের যে জলিল ভাই যেটি বলেছেন যে ওনাদের যে সেফটি দরজা এটা কিন্তু ধাক্কা দিয়ে ভেঙে ফেলেছিল, ধাক্কা দিয়ে যে লক সেফটি দরজার যে লকটা থাকে ওই লকটা ভেঙে ফেলেছে। 4 থেকে 5 দিন ধরে ওই লকটি কিন্তু ওই অবস্থায় আছে, যার জন্য এই দুর্বৃত্ত কিন্তু ইজিলি সে কিন্তু প্রবেশ করেছে বন্দুক নিয়ে, ভিতরে প্রবেশ করেছে। রাইট। সো সো এটা কি বোঝা গেছে আপনার যে এই লোক দেখতে কেমন, সে কি মানে কৃষ্ণাঙ্গ হিস্পানিক? রাসেল যেটি বলেছেন যে যিনি আহত, তিনি আমাদের ফেসবুক পেজে লাইভে বলেছেন যে তিনি দেখেছেন এটি মিক্স ব্ল্যাক এবং হোয়াইট, এটা মিক্স একজন ব্যক্তি যিনি এই দুর্বৃত্ত ছিলেন, তিনি এই রাসেল এটি দেখেছেন। এবং প্রথম গুলিটি কিন্তু রাসেলকেই করেছে, রাসেলের ডান পায়ে হাঁটুর উপরে এই গুলিটি গুলিবিদ্ধ হয় এবং পরবর্তীতে এই দুর্বৃত্ত কিন্তু এই ক্যাশের দিকে এগিয়ে যায় এবং এই রাজুকে গুলি করে, যিনি ইউসুফ রাজু। এবং রাজু গুলিবিদ্ধ হওয়ার পরপরই আমি আমার এই নিউজে কিছুক্ষণ আগে দেখেছেন গুলিবিদ্ধ হয়ে ক্যাশের পাশেই কিন্তু পড়েছিল, ওনাদের যে ক্যাশ আছে ক্যাশের পাশেই পড়েছিল। হ্যাঁ, তো এরপর আমি ওনাদের যে আত্মীয় স্বজন ছিল তাদের সবার সাথেই কথা বলেছি, ওখানে যারা উপস্থিত ছিল হসপিটালে, আর সারাদিন আমরা ওখানেই ছিলাম। আর আমি কিন্তু কোনো আমাদের কমিউনিটির যারা নেতৃবৃন্দ তাদের কাউকেই আমরা ওখানে দেখতে পাইনি এবং তাদের এটি আক্ষেপ ছিল যে কমিউনিটির কেউ তাদের সাথে যোগাযোগ করেনি, সেটাও কিন্তু আমরা আমাদের লাইভের ভিতরেই তাদের কথা তুলে ধরেছি। তো আমি যে সাংবাদিক হিসেবে মনে করি যে আমাদের যে এই যে দুর্ঘটনা বারবার হচ্ছে, ওজন পার্কেও এর আগে হয়েছে আপনারা জানেন, আমাদের শ্রদ্ধেয় স্যার তিনিও কিন্তু এই ওজন পার্কে এসেছিলেন, একজন বাংলাদেশিকে গুলি করেছিল রাত্রে সন্ধ্যার পরপরই, একজন ব্ল্যাক গাই। সো আমি মনে করি যে মাঠ কর্মী হিসেবে যে আমাদের কমিউনিটির আরো সোচ্চার হওয়া উচিত, কমিউনিটির নেতৃবৃন্দের, যে কোনো ঘটনা ঘটার পর কিন্তু তারা উধাও হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাই কমিউনিটি যারা নেতৃবৃন্দ বিভিন্ন পিকনিক স্পটে কিন্তু তাদের পাওয়া যায়। হ্যাঁ, সো পিকনিক বলেন বা বড় বড় অনুষ্ঠানে কিন্তু তাদের পাওয়া যায়, কিন্তু এই যে দুর্ঘটনা ঘটলে তাদের এই উপস্থিতির হারটা যে কমে যায়, এই জিনিসটা আমাকে খুব ব্যথিত করে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মফিজুর রহমান, মোহাম্মদ রবি আপনার কাছে আসছি। মফিজ ভাই, সো আপনি তো নোয়াখালী সমিতির সাবেক সভাপতি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সোসাইটির আপনার ট্রাস্টি, অনেক কিছু আপনি নাইকি। সো আপনার এই ঘটনা যেটা, এবং ব্রুকলিনে দেখা যাচ্ছে, ব্রুকলিন কয়েকদিন আগে আপনি জানেন যে বৈঠকখানা রেস্টুরেন্টে একটা বম নিক্ষেপ করে চলে গেছিলো এবং ওইটার কোনো সুরাহা হয় নাই। এর আগে আরও বিভিন্ন ঘটনা ঘটেছে এইসব এরিয়ায়, রাইট? সো আপনারা এইসব ব্যাপারে কি ভূমিকা পালন করছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ টাইম টিভিকে আজকে এই উদ্ভূত পরিস্থিতিকে সুন্দরভাবে কমিউনিটির সামনে তুলে ধরার জন্য। আমাদের মাঠ পর্যায়ে যে সাংবাদিক ভাই, আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ আজকের সকল প্যানেলিস্টকে। আসলে আমাদের কমিউনিটি দিন দিন বড় হচ্ছে এবং দুর্ঘটনাগুলো বাড়ছে। আজকে গত রাত্রে যে ভাই মৃত্যুবরণ করছেন, এই মৃত্যুগুলো কখনো এই কমিউনিটি তাদের ঋণ শোধ করতে পারবে না। এই স্বপ্নের দেশ আমেরিকাতে সবাই এসেছে, আমরাও এসেছি, জীবনের ঝুঁকি নিয়ে তারা যে কাজগুলো করছে পরিবারকে বাঁচানোর জন্য এবং কমিউনিটিকে, আমরা যারা কমিউনিটিতে আছি আমরা অত্যন্ত ব্যথিত, কারণ অত্যন্ত মর্মাহত এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটছে, আমরা কিছু প্রতিকার করতে পারছি না। আমি অনুরোধ করব আমাদের মোহাম্মদ আলী সাহেব, যেহেতু আজকে এখানে আছেন, উনি মেইন স্ট্রিমের একজন লোক, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা ছাড়াও মেইন স্ট্রিমের সাথে আমাদের এই সমস্ত জিনিসগুলো নিয়ে আরো তড়িৎ ব্যবস্থা কিভাবে নেওয়া যায়, কিভাবে এই জ্বলে যাওয়া জীবনগুলো করা যায়, এবং আমাদের মিডিয়াগুলোর প্রতি আমার অনুরোধ থাকবে, এই কমিউনিটিতে যারা ব্যাংকের ছাতার মতো দোকান খুলে বসছেন, যারা মানুষের জীবনকে বাজি রেখে ব্যবসা করছেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা অন্তত টাকাটা বড়। আমি নিজেও 30 বছর একটা দোকান চালিয়েছি, আমার জীবনের কথা চিন্তা করে আমার
নেবারহুডে আমার পাশের দোকানটা বন্ধ হইতো রাত্রে 12টায়, আমি 8টা 8:30 আমার দোকানটা বন্ধ করে দিতাম। আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করেছে, অনেক, আমি বলছি যে নো, আই হ্যাভ এ লাইফ। এই যে সারা রাত দোকান খুলে এইভাবে মুক্ত দরজা খোলা রেখে, কারণ এখানে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। এই আমেরিকাতে যেমন ভালো লোকের অভাব নাই, খারাপ মানুষেরও অভাব নাই। আমরা যারা অনুরোধ করব, যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা হয়তো পেটের দায়ে যারা আজকে আমেরিকাতে আসছে 30 লাখ 40 লাখ, আমাদের নাসির সাহেব বলছে এই ভদ্রলোকও 40-50 লাখ টাকা খরচ করে আসছে, তার কোনো চয়েস থাকে না, রাত্র হোক দিনে হোক তাকে কাজ করতে হবে। কিন্তু আমরা যারা মালিক, যারা এইগুলা অফেন করছি, এই কর্মচারীদের জীবনের সিকিউরিটিটা আমাদেরকে অন্তত করতে হবে, এস্টাবলিশ করতে হবে। এই জিনিসগুলা, এই যে দোকানগুলাকে অরক্ষ রেখে, এই যে লকটা 5 দিন আগে ভেঙে গেছে, এই 5 দিনেও লকটা ঠিক করা হয়নি। হয়তো যদি দরজাটা সে না খুলতে পারতো, তার জীবনটা হয়তো বেঁচে যেত। আমি এই অবহেলাগুলোর জন্য আমি, যারা মালিক আছেন, আপনার মাধ্যমে আমি সব মালিককেই বলবো, আপনারা দয়া করে এই জিনিসগুলা দেখবেন। এবং আপনারা রাত্রের এত রাত পর্যন্ত ওই সমস্ত এরিয়ায়, বুঝতে পারছি টাকা কামাই করতেছেন, কিন্তু হয়তো 100 টাকা কামা হচ্ছে, 200 টাকা কামা হচ্ছে, হয়তো তাদের বেতন দিয়ে 200-300 টাকার বেশি হয়তো থাকে না। এটার জন্য মানুষের জীবনগুলোকে আপনারা রিস্কে ডালবেন না প্লিজ। দয়া করে একটা সার্টেন সময়ে দোকানগুলো বন্ধ করে দেন, এবং আপনাদের দোকানের যে সমস্ত এরিয়া, এই এরিয়াতে গুলোতে কর্মচারীদের প্রোটেকশনের জন্য আপনারা বুলেট প্রুফ গ্লাস ব্যবহার করতে পারেন রাত্রের বেলায়, যাতে করে উইন্ডো সার্ভিস থাকবে, ওপেন দোকান খোলা থাকবে না। 9টা-10টার পরে যে এই মেইন ডোর গুলা বন্ধ হয়ে যাবে, উইন্ডোতে যারা সার্ভিস দিবে, তাহলে একটা যারা ভিতরে কাজ করবে তাদের জীবনের অন্তত নিরাপত্তা থাকবে। আমি এই ব্যাপারে আমাদের, যেহেতু মোহাম্মদ আলী সাহেব আজকে এখানে উপস্থিত আছেন, উনি বাংলাদেশ সোসাইটির অ্যাক্টিং সেক্রেটারি এবং উনি মূলধারের একজন রাজনীতিবিদ, আমি অনুরোধ করব আপনারা এই যে এখানকার গণমাধ্যম প্লাস এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আমাদের রাজনৈতিক যে সমস্ত মূলধারার নেতৃবৃন্দ, তাদের নলেজে এই জিনিসগুলো আনা, এই পর যে সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এগুলোকে তাদেরকে চিহ্নিত করে একটা দিক নির্দেশনা দেওয়া, আমাদের কমিউনিটি কিভাবে বাঁচতে পারে এবং আমরা এদেশে কি করে আমাদের ছেলে মেয়েরা কাজ করে খেতে পারে। ধন্যবাদ তাহের ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব মোহাম্মদ আলী। এখন আপনার কাছে যাই, যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে এবং দেখা যাচ্ছে তেমন কোনো প্রতিকার আমরা দেখতে পাচ্ছি না। সো সোসাইটি সিন্স ইটস এ আমব্রেলা অর্গানাইজেশন, এবং আপনাদের পদচারণা সব জায়গায় আছে, এবং আমরা একটা জিনিস জানি যে আপনারা অনেক চেষ্টা করেছেন যে আমাদের নিজস্ব মূলধারে আমাদের নিজস্ব কোনো ব্যক্তিকে নির্বাচিত করা যায় কিনা, বাট আনফর্চুনেটলি বাংলাদেশি কমিউনিটি পারে নাই, যার কারণে আমাদের ওই অন্যদের উপর অনেক সময় ডিপেন্ড করতে হয়, এবং হয়তো গেলেন একটু সান্ত্বনা দিলেও তারপরে আর খবর নাই। সো আপনারা কি চিন্তা করছেন এই বিষয়গুলো নিয়ে? ধন্যবাদ তাহের ভাই। আমার হয়তো সাউন্ডটা একটু এখানে, আমি যেহেতু আজকে বাইরে আছি, এটা রেস্টুরেন্টের থেকেই কথা বলছি, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা। প্রথমত প্যানেলে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাট আজকে এই, আমি মনে করি এই যে মর্মান্তিক এবং এই নৃশংস হত্যাকাণ্ডর নিন্দা করার ভাষা আমার নেই, এবং পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। আর এই অকালে তার জীবনটা জ্বলে গেল, তার এই জীবন জীবিকার জন্য এদেশে এসেছে ছেলে মেয়েদেরকে সুখে শান্তিতে রাখার জন্য, পরিবারের জন্য, কিন্তু তার জীবনটা চলে গেল। জীবন আমরা ফিরে দিতে পারবো না, কিন্তু আপনারা অনেকে অনেক কথাগুলি সুন্দরভাবে বলেছেন, এর জন্য ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি কথা বলি, আমি যেহেতু মেইন স্ট্রিমের সাথে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করেছি, এবং আমরা কমিউনিটি বোর্ডের সাথে আমরা কাজ করি। আমাদের মেইন উদ্দেশ্যগুলি থাকে যে সেফটি ফার্স্ট, অর্থাৎ কোয়ালিটি লাইফ, সেফটি ফার্স্ট। এই বিষয়গুলো কিন্তু প্রতি মাসেই আলোচনা হয় পুলিশ ডিপার্টমেন্টের সাথে, যে সেফটি বিষয়গুলি নিয়ে কারা কিভাবে কাজ করা যায়। বিশেষ করে কমিউনিটিতে বিভিন্ন ভাবে কিন্তু এই ধরনের নৃশংস ঘটনা ঘটে যাচ্ছে, এবং আমি আমাদের রিসেন্টলি একটা ঘটনার কথা আপনারা সবাই জানেন, এবং টাইম টেলিভিশনে এই বিষয় নিয়ে কথা হয়েছে। আমাদের এক কমিউনিটি অ্যাক্টিভিস্ট, তার বাড়ি বরিশাল, তিনি কিন্তু অল্পের জন্য বেঁচে গিয়েছেন। সেখানে প্রকাশ্যে দিনে দুপুরে ম্যানহাটনে তিনি গাড়ি চালক ছিলেন, তাকে গুলি করা হয়েছে, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। এর আগে ওজন পাকের কথা বলা হয়েছে, ওজন পাকের ঘটনায় কিন্তু আমরা সরাসরি সেখানে সম্পৃক্ত ছিলাম, এবং সেখানকার যে কমিউনিটি বোর্ড
কাউন্সিল মেম্বার মানে অ্যাসেম্বলি মেম্বার, তাকে আমি সঙ্গে সঙ্গে কল করে এবং তাকে বাসায় নিয়ে এসেছি এবং মেয়রের কাছে আবেদন করেছিলাম যে এটার এই নৃশংস হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাকে 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেপ্তার করতে হবে। এগুলো কিন্তু আমরা জানার সঙ্গে সঙ্গে এগুলো আমরা বিষয়ে আমরা প্রতিক্রিয়া করি। আবারও বলছি, এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা, বাট ইদানিং কিন্তু এই বিষয়গুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের অকারেন্স ঘটছে। নিউ ইয়র্ক সিটি মেয়রের কাছে আমার অনুরোধ, আমি জানি না কোন মেয়রের কাছে এই রিপোর্ট যাবে কিনা, কিন্তু তাদের কোনো প্রতিনিধি, অনেক বাংলাদেশি প্রতিনিধি রয়েছেন, বাংলাদেশি মুসলিম অ্যাফেয়ার্স রয়েছেন, তাদের উচিত টাইম টেলিভিশনগুলি দেখা, টাইম টেলিভিশনের রিপোর্টগুলি দেখা। আমি মেয়রের কাছে অনুরোধ করছি যে মিস্টার মেয়র, we are so much happy you are in the power, but we are not happy for your safety process in our city. আমাদের এই যে কমিউনিটি, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি কিন্তু বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে। একেবারে সবাই আমরা জানি যে এই ধরনের যারা হত্যাকাণ্ড ঘটাচ্ছে তাদেরকে কিন্তু আমাদের গ্রেপ্তারের সংখ্যা বা দ্রুত গ্রেপ্তার করার সংখ্যা খুবই কম। সুতরাং আমি অনুরোধ করব তাহের ভাই, আপনার মাধ্যমে নিউ ইয়র্ক সিটি মেয়রের সাথে বা কাউন্সিল মেম্বারদের সাথে জরুরি একটা বৈঠক করার আয়োজন করা। আমি আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আমি বিষয়ে মেয়রের অফিসকে চিঠি দিব সোসাইটির পক্ষ থেকে, এবং মেয়রের যারা দায়িত্বে আছেন, মেয়রের সাথে অনেক আমাদের একজন অফিসার রয়েছেন, চিফ অ্যাডমিনিস্ট্রেশন অফিসার আমাদের বাশার ভাই, তাকে আমি কালকে কল করব, বিষয়গুলি জানাবো এবং মেয়রের সাথে যেতে আমাদের কমিটি লিডারদের একটা মিটিং করা হয় সে বিষয় নিয়ে কথা বলে আমি আপনাকে জানাবো। আর আমরা এই বিষয়টা আজকে আমি অবগত হয়েছি, আমরা যখন চলে গেছি বিভিন্ন জায়গায় তখন হওয়াতে আমরা জিনিসটা তাৎক্ষণিকভাবে জানতে পারিনি। যখন জেনেছি আমাদের প্রেসিডেন্ট সেলিম ভাই তাৎক্ষণিকভাবে তাদের সাথে সংশ্লিষ্ট যারা বন্ধু বান্ধব রয়েছে এবং নোয়াখালী সমিতির অনেকের সাথে তিনি যোগাযোগ করেছেন এবং আমার সামনেই তিনি ফোন করেছেন। এবং আমি আপনাকে জানাতে চাই, তার পরিবারের যত ধরনের সহযোগিতার প্রয়োজন হয় আমরা বাংলাদেশ সোসাইটি কমিউনিটি লিডার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত আছি। এবং ইনশাআল্লাহ তাহের ভাই, আপনি আমরা সহ যারা আছে, আসুন আমরা কালকে তার পরিবারের কাছে, তার পরিবার তো হয়তো কেউ এখানে নেই, বা তার এক বন্ধু আমি জানি যে মালিক, এই ভদ্রলোকের সাথে আমরা কথা বলি কি ধরনের সহযোগিতা তাদের দরকার হয় সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। কারণ যিনি চলে গেছেন তাকে হয়তো আমরা পাবো না, কিন্তু এই ধরনের ঘটনা যাতে আর নিউ ইয়র্ক সিটিতে না হয় বা আমাদের বাংলাদেশিরা এভাবে আক্রান্ত না হয়, আমরা এই ব্যাপারে যথেষ্ট চেষ্টা করতে হবে আমাদের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি, নাজমুল ভাই কিছু বলতে চাচ্ছেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক একটা ব্যাপার। আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটিটা খুব একটা নিরাপদ শহর হিসাবে যেটাকে আমরা চিনতাম, যদিও স্ট্যাটিস্টিক্স, পুলিশ ডিপার্টমেন্ট যে স্ট্যাটিস্টিক্স দেয় তাতে বলা হয় হোমিসাইড কমে গেছে, গুলি বর্ষণে নিহতের ঘটনা কমে গেছে, কিন্তু মাঝে মধ্যেই এই ধরনের ঘটনা বাংলাদেশ কমিউনিটিতে আঘাত হয়। তবে একটি কথা একটু আগে মফিজ ভাই যে কথাটা বললেন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে কথাটি। সেটা হচ্ছে যে যেই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি জানেন না কখন কিভাবে আততায়ী আপনার পিছনে ধাওয়া করবে, সেটা আমরা কেউই জানি না, তাহলে আমরা নিরাপদ থাকতে পারতাম। যেহেতু জানি না, যেহেতু আমাদের উচিত একটা সার্বিক নিরাপত্তার আবহ সৃষ্টি করা, বলয় সৃষ্টি করা। যেমন ধরেন, আপনি অনেকে লক্ষ্য করেছেন যে বিশেষ করে বেশ কিছু স্টোরে গেলে দেখবেন, বিশেষ করে চীনাদের, যে এমন ভাবে রেস্টুরেন্ট গুলিকে মানে লাগানো হয় যে কেউ ওখানে ঢুকে গুলি করা দূরে থাক, ফুড নিতে হলে তাকে অনেক কষ্ট করে ফুডগুলো নিতে হয়। বাংলাদেশি দোকানগুলো নিরাপত্তা, এখানে কালকে যে ঘটনাটি ঘটেছে আমি যা শুনলাম এখন পর্যন্ত, যে একটা ভাঙা দরজাও মেরামত করা হয়নি। এবং আমি যেটা বুঝলাম যে এই মৃত্যুটার জন্য যদি আমরা অন্যভাবে না দেখি, তাহলে এখানে এই যারা এমপ্লয়ি ছিলেন তাদেরকে এত রাতে প্রোটেকশন দেওয়ার মতো কোনো পর্যাপ্ত ব্যবস্থা সেখানে ছিল না, এটা পিরিয়ড, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা জিনিস সেটি হচ্ছে যে যারা এই ব্যবসাগুলো করেন, বিশেষ করে নিউ ইয়র্কের, আমরা সবাই জানি ক্রাইম কোন কোন এলাকায় বেশি হয়, কোন কোন এলাকায় কম হয়, কোন কোন এলাকায় গভীর রাতে চলা মুশকিল, কোন কোন এলাকায় দিনের বেলাও চলা মুশকিল।
এই সমস্ত বিষয় যদি আমাদের ধারণা না থাকে ব্যবসায়ীদের, তাহলে আপনি ব্যবসা করবেন কিভাবে? আরেকটি কথা আমি যেটা বলার চেষ্টা করি, যে বাংলাদেশ সোসাইটি সবসময় এই ধরনের কাজে এগিয়ে আসে। বিশেষ করে মৃত্যুর পরে বাংলাদেশ সোসাইটি মৃত্যুর আগে কারো জন্য খুব একটা বেশি কিছু করতে না পারলেও মৃত্যুর পরে কিন্তু বাংলাদেশ সোসাইটির ভূমিকাটা খুবই উল্লেখযোগ্য, এবং সেটা আমরা লক্ষ্য করেছি যদিও। কিন্তু আমি যেটা মনে করি, বাংলাদেশ সোসাইটির জন্য এখন একটা সময় এসেছে ব্যবসার জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা সৃষ্টি করার মতো অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। এইটা একটা বিষয় হতে পারে। আরেকটা জিনিস তাহের, আমি এই কথাটা অনেকদিন ধরে বলার চেষ্টা করি, কারা কেন বাংলাদেশ সোসাইটিকে আমব্রেলা সংগঠন বলা হয়? এটা একটা ফেক টার্ম। আমব্রেলা সোসাইটি হওয়ার মতো, আমব্রেলা সোসাইটি বলে আমি মনে করি বাংলাদেশ সোসাইটিকে আরো খাটো করা হয়। বাংলাদেশ সোসাইটি সর্ববৃহৎ এবং সবচেয়ে প্রাচীন সংগঠন, এটাই বড় পরিচয় হওয়া উচিত। ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যালো, আমি কিছু বলতে চাই। জি, সংক্ষেপে আমরা শেষ করব। জি, তাহার ভাই, আমি আরেকটা সেকেন্ড বলি। আমাদের যে ভাই যিনি মারা গেছেন এবং যিনি আহত হয়েছেন, আর এই যে এই ব্যাকগ্রাউন্ডে আছে, এবং তাদের একটা পরিবার রয়েছে। এই যে হত্যাকাণ্ডগুলি গঠিত হচ্ছে, আমরা কি মেয়রের অফিস থেকে কোনো প্রতিনিধি আমরা পেয়েছি? কোথাও কিন্তু পাচ্ছি না। কিন্তু বাংলাদেশ সোসাইটিকে আপনারা হয়তো বা বিভিন্ন ভাবেই জড়াতে চাচ্ছেন। বাংলাদেশ সোসাইটির কিন্তু কিছুটা রয়েছে যে আমরা সময় মতো খবরগুলি পাই না, যেটা সাংবাদিকরা পায়। আমাদেরকে কল করা হয় না, আমরা ফেসবুকে দেখে কথাগুলি বলি। সুতরাং আমাদের যে কিছু গ্যাপ রয়েছে, এগুলা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। জি, জি। এখানে আমি সেটা শেষ করে দেই। যখনই ঘটনা ঘটে অন্য কোনো কমিউনিটিতে, আমি যেহেতু ব্ল্যাক কমিউনিটির সাথে আমি বসবাস করি, সেখানে কিন্তু সঙ্গেই মেয়র অফিস, কাউন্সিল মেম্বার বা অ্যাসেম্বলি মেম্বার তারা কিন্তু যোগাযোগ করে। এখানে কোনো সংগঠন সেখানে তারা জড়িত হয় না, সরাসরি তারা দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এই কাজগুলি করে। কিন্তু বাংলাদেশিদের জন্য কেন করা হচ্ছে না? আমি চাই যারা এই মেয়রের সাথে আশেপাশে অনেক পাওয়ারফুল বাংলাদেশি অনেক রয়েছে, তাদের কিন্তু দায়িত্ব আছে মেয়রকে বিষয়গুলি জানানো। আমরা তাকে খুশিতে খুব ভোট দিয়েছি, কিন্তু আমরা কিন্তু একজন বাংলাদেশি কমিউনিটি হিসেবে তার কাছ থেকে তেমন সার্ভিস আমরা পাচ্ছি না। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে মানে একটা কথা বারবারে বলতেছে যে এই যে স্টোরের যে ডোরটার লক পুরোপুরি নষ্ট ছিল, এরকমটা না। এর আগে যেটা হয়েছে, ঠিক আছে, লক একটু ছিল, টাইট ছিল, ওইটাকে টাইট করে লাগানো যেত। আর আরেকটা কথা হলো, এই স্টোরটা মোর দেন 10 ইয়ার্স, এটা আরো আমরা নেওয়ারও আগে ছিল, বুঝছেন। আর পুরাটা বুলেট প্রুফ গ্লাস লাগানো আছে, বুঝছেন। তো যাই হোক, আমার বন্ধু যে চলে গেছে, কিন্তু ওর 2টা ছোট ছোট বাচ্চা আছে, ও আরো 2-3টা ফ্যামিলি কেউ হেল্প করতো। তো আমি চাই আপনারা সবাই ওর ফ্যামিলির পাশে দাঁড়ান। বিশেষ করে ওনার জন্য আর্থিক সহায়তা, এখন আমরা তো মানুষ পাবো না, আমরা আর্থিক সহায়তাটা কামনা করছি। তো ভালো থাকবেন, দোয়া করবেন মরহুমের জন্য। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মফিজ ভাই, আর কিছু বলবেন আপনি? জাস্ট যদি 30 সেকেন্ড। আমাদের আসলে অ্যালার্টনেসটা দরকার। আমরা যারা এই ব্যবসার সাথে জড়িত, যারা এই সমস্ত এরিয়াতে ব্যবসা করে, আমাদের ব্রেন গুলাকে আর একটু রিসেটিং করতে হবে। জি, আমাদের সময়গুলা কাস্টমারের নিরাপত্তা এবং আমাদের বিশেষ করে যারা এমপ্লয় তাদের নিরাপত্তার ব্যবস্থাটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। নাজুল আপনার কাছে আসতেছে, সোহাগ কিছু বলবেন? আর এনিথিং এলস? খুব 30 সেকেন্ড। না, মফিজ ভাই সুন্দর করে বলেছেন। আসলে উনি যেভাবে বলেছেন সেটাই করা উচিত, কারণ এখানে আমি যেটি দেখেছি, এখানে নিরাপত্তার প্রচন্ড ঘাটতি রয়েছে। থ্যাংক ইউ। নাজুল ভাই, আপনার কাছে শেষ করব। আমি যেটা বলার চেষ্টা করলাম যে নিরাপত্তার ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই ব্যাপারে আমরা অন্যান্য কমোডিটি বিজনেসম্যান, বিশেষ করে চাইনিজরা দেখবেন তাদের টেক আউট স্টোর গুলো কতটা সুরক্ষিত করেছে। অতএব সেই বিষয়গুলো আমাদের একটু দেখা উচিত। কিভাবে আপনার, যেমন বারবারই বলা হচ্ছে দরজার কথা, এই ভদ্রলোক বন্দুক নিয়ে ভিতরে ঢুকলো কিভাবে? এইটা তো খুবই নিরাপত্তার বিষয় চিন্তা ভাবনা করা উচিত।
একজন আমরা হারিয়ে ফেলেছি ইতিমধ্যে, আর যাতে কাউকে হারাইতে না হয় এই ধরনের ল্যাপসের জন্য সেই ব্যবস্থাটা আমাদের করা উচিত প্রতিটি ব্যবসায়ীর। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা ব্যাপার হলো যেটা যে আপনারা জানেন যে মনে আছে অজন পার্কে অনেকগুলো ঘটনা ঘটেছে, এবং আপনার এই কয়েকদিন আগে যে বৈঠকখানায় ঘটনা ঘটলো, এই একটা ঘটলো, এর আগে আপনার আরও অনেকগুলো ঘটনা ঘটেছে, এবং দেখা গেছে যে আপনার এর আগে মনে আছে উডসাইডে আমাদের বাংলাদেশের স্টুডেন্টকে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গিয়েছিল, রাইট? সো যেটা আমাদের আসলে ল এনফোর্সমেন্টের বা সিটি প্রশাসনের যে ধরনের সহযোগিতা আমাদের কমিউনিটি প্রত্যাশা করে, এই ধরনের সহযোগিতা বা এই ধরনের রেসপন্স আমরা পাচ্ছি কিনা এই বিষয়টি আমার মনে হয় আলোচনায় থাকা উচিত। তাহলে হয়তো আরও ইজি হবে, যে ভিজিলেন্সটা আরও বাড়বে আপনার, যেহেতু তাদের হাতে নগরের চাবিকাঠি, তাদের হাতে ল এনফোর্সমেন্টের আপনার সব কিছু। সো তাদের যদি কোঅপারেশন, তাদের সহযোগিতা যদি আর একটু ভিজিলেন্স হয়, তাহলে আমার মনে হয় যে আরও বেশি সিকিউর ফিল করবে লোকজন। আমরা তো কাউকে দেখি না তেমন সামনে আসতে। নাজুল ভাই তো নিজে জানা আছে এই বিষয়ে, রাইট? যে আসলে যেটা আমি আসলে তাহের, আমাদের কমিউনিটিতে আসলে অ্যাওয়ারনেসের খুব বড় অভাব। মানে আমরা যখন ঘটনা ঘটার পরে আমরা চিন্তা করি, এর আগে চিন্তা করি না। আমরা আগে চিন্তা করা উচিত। যে এলাকাটাতে এই দোকানটি, এই ব্যবসা কেন্দ্রটি প্রতিষ্ঠিত, সেখানে রাত্রে 11:45 অবশ্যই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে সেই এলাকাটি। এইটা আমাদের ভাবতে হবে। মফিজ ভাই একটা কথা চমৎকার বলছেন, আমার কাছে ভালো লেগেছে, যে আমার পাশের দোকানটি 12টার সময় বন্ধ হলো, আমি কিন্তু 8টায় বন্ধ করে দিতাম। এখন এখানে কিছু জিনিস আছে। জি, গো হেড। আমাদের এই অ্যাওয়ারনেসটা সামগ্রিকভাবে আমাদের করার চেষ্টা করা উচিত। যে এবং ধরেন এখানে আরো একটা ব্যাপার তাহের খুব উল্লেখযোগ্য আমি মনে করি, যে আপনি পুলিশকে ইনফর্ম করবেন, পুলিশ আপনাকে দিবে, কিন্তু পুলিশকে ইনফর্ম করার জন্য আপনার স্টোরে কোনো মেকানিজম আছে কিনা, কোনো বাজার আছে কিনা, কোনো বেল আছে কিনা, কোনো পয়েন্ট আছে কিনা যেটা টিপলে পুলিশের হেল্প পাবেন দ্রুত? কিছুই তো নাই। রাইট। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ নাজুল ভাই। আমার মনে হয় কালকেও এই বিষয়টি আরও ফলো আপ করবো। থ্যাংক ইউ জনাব মফিজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সোহাগ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।